ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট ও আশপাশে কড়াকড়ি, রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। আওয়ামী লীগের লকডাউন কঠোর হাতে প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। নির্বাচন পেছানোর পায়তারা দেখছেন মির্জা ফখরুল। আজ সমাবেশ থেকে সরকারকে বার্তা দেবে জামায়াত। সংকটের জন্য সরকারকেই দুষলেন মান্না। নির্বাচন পেছালে দায়ী থাকবে বিএনপি জামায়াত, বলছে এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কোর্ট প্রশাসন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আতিকুস সাবাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথি সহ কয়েক লাখ মামলার নথি এই কোর্টে রক্ষিত আছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় কোর্ট কম্পাউন্ড সহ জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ধর্মীয় সহাবস্থানে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে সমন্বয় করে শহর জুড়ে অভিযান জোরদার করেছে ডিএমপি। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া দিনভর ঢাকার অন্তত ৫টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭:৩০টার দিকে ধানমন্ডির ল্যাব ৮ হাসপাতালের সামনের রাস্তায় শান্ত পাড়িয়া বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তারা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এদিকে সন্ধ্যা ৬:৩০টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬:৩০টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের উপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সহ রাজধানীর ৪টি স্থানে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং মেরুল বাড্ডায় ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আবু সাইদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এ তথ্য জানান। আজ প্রত্যক্ষদর্শী হিসেবে রেকর্ড করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য নেওয়া হয়। একটি গোষ্ঠীর সহায়তায় শেখ হাসিনা দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
তিনি জানান, জাতীয় জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে একমত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার, কিন্তু তারা একমত হতে পারেনি। এ বিষয়ে সম্ভাব্য সমাধান বের করে শিগগিরই জানিয়ে দেয়া হবে। আলোচনার জন্য সরকারের দরজা সবসময় খোলা থাকলেও এ বিষয়ে নতুন করে আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। রাজধানীতে বাসে আগুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পতিত সরকারের অশুভ শক্তি নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে সরকারও কঠোর হবে। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। আমার মনে হয় যে আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী 13 নভেম্বর বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ দলটির সমর্থক এবং গণহত্যাকারী নেতারা মনে করছেন এটি 2006 এর 28 অক্টোবর। তাদের ভাবনা, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকায় পাঠাবেন। প্রেস সচিব বলেন, কিন্তু দুঃখের বিষয় এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে। বলেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখতে হবে, ভয় ও দখলদারিত্বের সময় নেই। প্রায় 7,150 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। ব্যয়ের পুরোটাই সংস্থার হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এর মধ্যে 8টি নতুন প্রকল্প, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে 2টিতে। এর মধ্যে সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে 1,930 কোটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে 567 কোটি টাকা, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে সংশোধিত প্রকল্প, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা, মা শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়নের সংশোধিত প্রকল্পে 1,663 কোটি, স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি প্রকল্পে 1,546 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে একনেক। একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ করা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে অনেক চেষ্টা করা হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে সবকিছু করেছে তারা, এমন ধারণা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁ জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোন কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে জাসাসের এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, 24-এর জুলাই গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়, সবাই সম্মিলিতভাবেই স্বৈরাচারকে বিদায় করেছে। এটা ঠিক 5ই আগস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাধারণ একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক না। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও।
আগামী দিনে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টার কথাও জানান বিএনপি নেতারা। উপস্থাপন করেছেন সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পায় তারাই নির্বাচন পেছানোর পায়তারা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর, গণভোট, সংস্কার এগুলো জনগণ বোঝে না। জনগণ বোঝে নির্বাচন আর সংস্কার হয় পার্লামেন্টে। জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ 16 বছর ধরে কার্যত কোনো নির্বাচন পায়নি। তাই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে নির্বাচনের বিকল্প নেই। মঙ্গলবারের সমাবেশ থেকে দেশ ও জাতিকে নির্দেশনা দেবে জামায়াত, সরকারের জন্য থাকবে একটি বার্তা, জানিয়েছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না, ভালো কথা। তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন না। সংবিধানের কথা যে আপনারা ওঠাচ্ছেন, এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবে? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গ এনে সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান বিষয়ে সৃষ্ট বর্তমান রাজনৈতিক সংকট সরকার তৈরি করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্রের প্রতীক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, নির্বাচন হবে কিনা সে প্রশ্নে প্রধান উপদেষ্টা দিন দিন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছেন। মাহমুদুর রহমান মান্না আরও জানান, সরকারকেই দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে উদ্ভূত সমস্যা সমাধানে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা রুখে দিতে এখনও ষড়যন্ত্র চলছে, তবে দেশের মানুষ তা বাস্তবায়ন হতে দেবে না বলেও মনে করেন ডাকসুর সাবেক এই ভিপি। নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতকে নিতে হবে, মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির। জুলাই শরৎ ও গণভোট প্রশ্নে দুদলকে আহ্বান জানিয়েছেন দ্রুত সমাধানে আসতে। দুই দলই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। নির্বাচনের আগে দেশে সংঘাতের চেষ্টা চলছে বলে শঙ্কা তার। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে হয় জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদের বিষয়ে সরকার নিষ্ক্রিয়। আবারও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর সাথে সাপলুডু খেলা হচ্ছে। কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না। এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জামাতকে দায়িত্ব নিতে হবে। ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করব না। অর্থাৎ 90-তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু
ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। বিএনপি সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণ ভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ নেবে, তখন কাউকে কর্মসংস্থানের জন্য ঢাকা ও চট্টগ্রামে আসতে হবে না। সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে এসব কথা জানান তিনি। বলেন, বিএনপি সরকার গঠনের 1 বছরের মধ্যে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই উল্লেখ করে আমির খসরু আরও বলেন, প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে সমন্বয় করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে ব্যর্থ হলে জাতীয় উন্নয়ন টেকসই হবে না। যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন, আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয় আমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে। এবং প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হলে আগামী যে সরকার আসবে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে, আমাদের 1 কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি 18 মাসে, এটা একটা অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, সঠিকভাবে বলেছে। আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি, উই আর অ্যাম্বিশিয়াস। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে বাংলাদেশ ও জনগণের স্বাধীনতা বিসর্জন দেয়নি। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারী থানার 38 নম্বর ওয়ার্ড আয়োজিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই উল্লেখ করে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, দল যাকে মনোনয়ন দিবে জাতীয় নির্বাচনে তাকে জয়ী করতে কাজ করবে নেতাকর্মীরা। বিগত 17 বছরে বিএনপি নেতাকর্মীদের নানা অত্যাচার সহ্য করতে হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই, না দিয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পথই বেছে নিয়েছে। আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। যে আমাদের মাঝে চূড়ান্তভাবে দলের নমিনেশন পাক না কেন, এই আসনটি আমরা দলকে উপহার দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। জনসংখ্যা বিবেচনায় প্রায় 8% প্রবাসী ভোটারদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবাসীদের সাথে ভার্চুয়াল মিটিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ছাড়া এই নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া সম্ভব নয়। প্রবাসী ভোটারদের নির্বাচনের 20 দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়াও ওশেরিয়া এবং এশিয়া অঞ্চলে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, দূতাবাস, কনসুলেট জেনারেল, মিশন অফিসগুলোর কর্মকর্তারা অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসনকে কমিয়ে 3টি করে জারি করা নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেয় হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের আসন আগের মতোই 4টি থাকবে। এছাড়া গাজীপুরের একটি আসন কমানোরও আদেশ দিয়েছে হাইকোর্ট। 2025 সালের 30 জুলাই বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টি আসন নির্ধারণ করে নির্বাচন কমিশন। পরে এ নিয়ে গেজেট জারি করে। এর বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে শুনানি শেষে সোমবার এ আদেশ দিয়েছে উচ্চ আদালত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় 1 মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুর নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এই বিষয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এটি আদালতের বিষয় বলে কোনো মন্তব্য করেননি। গত 14 সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে 41% মাশুল বাড়ানো হয়। সবচেয়ে বেশি বাড়ে কন্টেনার পরিবহনের মাশুল। এই মাশুল কবে থেকে বাস্তবায়ন হবে
তা জানিয়ে গত 30 সেপ্টেম্বর সার্কুলার দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে 15 অক্টোবর থেকে নতুন মাশুল বাস্তবায়ন হবে বলে উল্লেখ করা হয়। এর বৈধতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষে গত মাসে রিটটি করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট ও আশপাশে কড়াকড়ি, রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। আওয়ামী লীগের লকডাউন কঠোর হাতে প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। নির্বাচন পেছানোর পায়তারা দেখছেন মির্জা ফখরুল, আজ সমাবেশ থেকে সরকারকে বার্তা দেবে জামায়াত। সংকটের জন্য সরকারকেই দোষ দেন মান্না, নির্বাচন পেছালে দায়ী থাকবে বিএনপি জামায়াত, বলছে এনসিপি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।